হ্যালো ভিউয়ার্স, ডিজিটাল পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সমাসের প্রথম পর্বে আমরা সমাসের সংজ্ঞা, সমসমান পদ, সমাসবদ্ধ পদ কিংবা ব্যাস বাক্য কাকে বলে এগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি। এই পর্বে আমরা দ্বন্দ্ব সমাস সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বোঝার জন্য, জানার জন্য এবং পরীক্ষাতে সলভ করার জন্য খুব ভালোভাবে জানা দরকার, বোঝা দরকার, সেগুলো কিন্তু তোমরা এই আলোচনায় পেয়ে যাবা। দ্বন্দ্ব সমাস সম্পর্কে যত রকমভাবে আলোচনা করা যেতে পারে, ঠিক আছে? কিংবা দ্বন্দ্ব সমাসের ভাগ কী, কিংবা কোন কোন ক্ষেত্রে তোমার দ্বন্দ্ব সমাস থেকে পরীক্ষাতে কী ধরনের প্রশ্ন হতে পারে, সেগুলো সম্বন্ধে বিস্তারিতভাবে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করা যায় দ্বন্দ্ব সমাস থেকে যদি কঠিন প্রশ্ন করার চেষ্টা করা হয়, সেক্ষেত্রেও কিন্তু তোমরা কমন পাবে। সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা ডিজিটাল পাঠশালা ইউটিউব চ্যানেল নতুন, তারা ডিজিটাল পাঠশালা ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নিয়মিত আপডেট পাওয়ার জন্য বেল আইকন কিন্তু টিপতে ভুলো না। চলো দ্বন্দ্ব সমাস নিয়ে আজকের আলোচনা শুরু করি। প্রথমে আমরা দ্বন্দ্ব সমাস কাকে বলে সেই বিষয়টা সম্পর্কে জানব। তারপরে উদাহরণ নিয়ে ধরে ধরে আলোচনাটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। দ্বন্দ্ব সমাস কোন কোন ক্ষেত্রে কীরকমভাবে ব্যবহার হতে পারে কিংবা কোন কোন ক্ষেত্রগুলো মাথায় রাখতে হবে, মানে দ্বন্দ্ব সমাসের উপর যাবতীয় আলোচনা কিন্তু এখানে পেয়ে যাবা। দেখো, প্রথমে আমরা দ্বন্দ্ব সমাস কাকে বলে সেটা জানব। যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। দ্বন্দ্ব সমাসের সমসমান পদগুলি ও এবং আর প্রভৃতি সংযোজক অব্যয় দ্বারা পরস্পর যুক্ত থাকে। আমি কি বললাম? যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। তোমরা যারা মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছো কিংবা রায় মার্টিনের কোশ্চেন পেপার বাংলার ক্ষেত্রে বিশেষ করে সলভ করেছো, তারা কিন্তু এরকম প্রশ্ন পেয়ে থাকো। এই পূর্বপদ কোন সমাসে প্রাধান্য পায়, কিংবা পরপদ কোন সমাসে প্রাধান্য পায়, কিংবা উভয় পদ কোন সমাসে প্রাধান্য পায়, এরকম কিন্তু তোমরা প্রশ্নের সম্মুখীন হয়েছো। এই যে দ্বন্দ্ব সমাস নিয়ে আমরা আলোচনা করছি, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কিন্তু উভয় পদ সমান গুরুত্ব পায়, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এখানে প্রত্যেকটি সমসমান পদ বলতে কি বোঝানো হচ্ছে? প্রত্যেকটি সমসমান পদ বলতে তোমার পূর্বপদ এবং পরপদকে বোঝানো হচ্ছে। এই যে পূর্বপদ এবং দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে পূর্বপদ এবং পরপদ দুটো পদের অর্থই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এবং একটা পদের জন্য কিন্তু অন্য পদের অর্থ কোনো ক্ষেত্রেই তোমার কমে না কিংবা ক্ষুণ্ণ হয় না। সেই জন্যই কিন্তু তোমার দ্বন্দ্ব সমাস বলে। সমাস নির্ণয়ের ক্ষেত্রে যেমন সমসমান পদ থাকে, সমাসবদ্ধ পদ থাকে, তেমনই থাকে ব্যাস বাক্য। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে যখনই আমরা ব্যাস বাক্য করব, ঠিক আছে, ব্যাস বাক্য করার ক্ষেত্রে আমাদের অব্যয়ের ব্যবহার করতে হবে। আরও যদি বিশেষভাবে বলি তাহলে সংযোজক অব্যয়ের সাহায্য নিতে হবে। সংযোজক অব্যয় কোনগুলো? সংযোজক অব্যয় বলতে মূলত ও এবং আর, এই তিনটে সংযোজক অব্যয়ের সাহায্য নিতে হবে। তোমরা অব্যয় কাকে বলে জানো, পূর্বে পড়ে এসেছো, তারপরেও আমি আরও একবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিই অব্যয় কাকে বলে। মানে সমাস নির্ণয়ের ক্ষেত্রে সমাসের যে ছোট্টখাট্টো খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে, সেগুলো সম্বন্ধে যদি তোমাদের সম্যক ধারণা না থাকে, তাহলে সমাস নির্ণয় করা কিন্তু একটু কষ্টসাধ্য হয়ে যাবে। আপাতভাবে সমাস নির্ণয় করা কঠিন মনে হলেও কঠিন নয়। এই যে টেকনিক্যাল বিষয়গুলো, এগুলো সম্বন্ধে কিন্তু পরিষ্কার ধারণা থাকা যায়। যেমন অব্যয়ের কথাই বলছি। অব্যয় কাকে বলে এটা জেনে নেওয়া দরকার। সকল লিঙ্গ বচন পুরুষ ও বিভক্তি ভেদে যে পদ একই রূপে থাকে, কোনো অবস্থাতে যার কোনো পরিবর্তন হয় না, তাকে তোমার অব্যয় বলে। এই যে অব্যয় হিসেবে এখানে তিনটে সংযোগ অব্যয়ের উদাহরণ দেওয়া আছে, এবং ও আর। এই যে এবং ও আর, এই তিনটে অব্যয় তোমরা যে ক্ষেত্রেই ব্যবহার করো, যেরকমভাবেই ব্যবহার করো, এ কিন্তু একই রকম থাকবে, এর রূপের কোনো পরিবর্তন হবে না। তোমার দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে যখন ব্যাস বাক্য নির্ণয় করবে, তখন কিন্তু এই তিনটে সংযোগ অব্যয়ের ভূমিকা বিপুল। এটা গেল হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাসকে কিন্তু অন্যভাবে ব্যাখ্যা করা যেতে পারে কিংবা অন্যভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। সেটা কি বলা যেতে পারে? দেখো, অন্যভাবে আমরা বলতে পারি যে সমাসে পূর্বপদ ও পরপদের অর্থ সমানভাবে গুরুত্ব পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। আমি একটু আগে বললাম যে সমাসের প্রত্যেকটি সমসমান পদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। এই কথাটাই কিন্তু এখানে একটু ঘুরিয়েভাবে বলা হচ্ছে, যে সমাসে পূর্বপদ ও পরপদের অর্থ সমানভাবে গুরুত্ব পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। কথা কিন্তু একই, কিন্তু কথার যে ধরনটা একটু আলাদা। তোমরা পরীক্ষার ক্ষেত্রে যে সংজ্ঞাটা সহজ মনে হবে
সেটা খাতায় নোট ডাউন করে রাখতে পারো। এবং যদি কাকে বলে দ্বন্দ্ব সমাস উদাহরণ সহ লেখো, তাহলে কিন্তু খুশি মতো যেটা ভালো মনে হবে সেটা লিখবে। যেমন দেখো এখানে উদাহরণও কিছু দিয়েছি, যেমন রাত দিন, এটা আমরা বলি না, হামেশাই কিন্তু বলি রাত দিন, কিংবা ভাই বোন। মানে এই যে শব্দ দুটো উদাহরণ হিসেবে দিয়েছি, পদ দুটো, তোমার এই পদ দুটো কিন্তু আমরা বহুল ক্ষেত্রে ব্যবহার করি। যখনই আমরা এর ব্যাস বাক্য করব, তখনই তোমার রাত দিন হয়ে যাবে রাত ও দিন, আর ভাই বোন হয়ে যাবে ভাই ও বোন। এটা গেলো হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাসের সাধারণ একটা উদাহরণ। দ্বন্দ্ব সমাস কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে প্রয়োগ হয়, সেই ক্ষেত্রগুলো দেখতে হবে। এই যে এখানে লিখেছি দেখো, বিভিন্ন ক্ষেত্রে দ্বন্দ্ব সমাসের প্রয়োগগুলো কীরকমভাবে হতে পারে সেটা জেনে নেওয়া দরকার। এবার ক্ষেত্রগুলো তোমাদেরকে দেখাবো ডিটেলসে। আশা করা যায় কি 100% শিওর দ্বন্দ্ব সমাস থেকে যত ধরনের প্রশ্ন আসুক, কিংবা তোমাদের যদি কোনো ডাউট থাকে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। এত ডিটেলসে আলোচনা কিন্তু তোমরা অন্য কোথাও পাবে না, পার্টিকুলার কোনো একটা বইয়েও পাবে না। দেখো, বিশেষ্য পদে দ্বন্দ্ব, বিশেষ্য পদ বলতে কে বোঝায় এটা তোমরা জানো। বিশেষ্য পদ বলতে কোনো কিছুর নাম বোঝানো হয়। যেমন দেব দেবী, দেব বলতে তো দেবতাকে বোঝানো হয়, দেবী বলতে দেবীকে বোঝানো হয়, দুটোই কিন্তু নাম। সেই জন্য দেবদেবী তোমার দ্বন্দ্ব সমাসের উদাহরণ। আরও যদি স্পেসিফিকভাবে বলি, তাহলে এটা হচ্ছে বিশেষ্য পদে দ্বন্দ্ব। এটা এই যে পদ দুটো রয়েছে, দুটোই কিন্তু বিশেষ্য পদ, আর এর ব্যাসবাক্য করার জন্য মাঝখানে সংযোজক অব্যয় ওর ব্যবহার করা হয়েছে। এরপরে কি রয়েছে দেখো, ঘর দোর, একই রকম ঘর ও দোর। যাকে আমরা ঘর বলছি তাকে কিন্তু অনেক ক্ষেত্রে দোর বলা হয়, মানে ঘর যদি থাকে তাহলে কিন্তু দরজা থাকবেই, সেই জন্য বলা হচ্ছে ঘর দোর। এখানে যখনই আমরা ব্যাসবাক্য করব, তখনই কিন্তু সংযোজক অব্যয় ওর ব্যবহার করব। একই রকমভাবে বন জঙ্গল, বন থাকলে কিন্তু জঙ্গল থাকবেই, কোনোটাই অস্বীকার করা যায় না। সেই জন্য আমরা যখন বিশেষ্য পদে তোমার বন জঙ্গলের ব্যাসবাক্য করব, তখন বন এবং জঙ্গল কিংবা বন ও জঙ্গল করতে পারি। এখানে বন ও জঙ্গল করেছি। আর বন এবং জঙ্গল দুটোই কিন্তু তোমার নামপদ। বন বলতেও আমরা কোনো কিছুর নাম বুঝি, জঙ্গল বলতেও আমরা কোনো কিছুর নাম বুঝি। আবার একই রকমভাবে ঘর বলতেও আমরা কোনো কিছুর নাম বুঝি, দৌড় বলতেও কোনো কিছুর নাম বুঝি। এটা গেল হচ্ছে বিশেষ্য পদে দ্বন্দ্ব। আরও কিছু উদাহরণ রয়েছে, মানে ম্যাক্সিমাম উদাহরণ দিয়েছি যাতে বুঝতে কোনো সমস্যা না থাকে, এবং পরীক্ষাতে যদি আসে, ধরো এটা দ্বন্দ্ব সমাসের কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে, কিংবা দ্বন্দ্ব সমাসের কোন পদের উদাহরণ যদি এরকম প্রশ্ন আসে, তাহলে কিন্তু পার্টিকুলারলি তোমরা বলে দিতে পারবে। ধরো ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে পদটি দ্বন্দ্ব সমাসের কোন পদের উদাহরণ, ঠিক আছে, বিশেষ্য দিয়ে দিল, বিশেষণ দিয়ে দিল, কি ক্রিয়া দিয়ে দিল, এরকম বেশ কয়েকটা ভাগ দিয়ে দিল, একশেষ দ্বন্দ্ব দিয়ে দিল, তখন কিন্তু তোমাদেরকে টিক দিতে হবে বিশেষ্য পদের দ্বন্দ্ব হিসেবে। ছেলে মেয়ের কথা যদি বলি, তাহলে তোমার ব্যাসবাক্য হবে ছেলে ও মেয়ে। এটা গেল হচ্ছে বিশেষ্য পদে দ্বন্দ্ব। এরপরে আমরা আলোচনা করব কি দেখো, এরপরে আমরা আলোচনা করব বিশেষণ পদে দ্বন্দ্ব। কাউকে বিশেষভাবে চিহ্নিত করার জন্য যে পদগুলো ব্যবহার করা হয় তাকে কিন্তু বিশেষণ পদ বলে। বিশেষণ পদে দ্বন্দ্বের ক্ষেত্রে কোন পদ ব্যবহার করা হয় দেখো, গণ্যমান্য। গণ্যমান্য আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি, গণ্যমান্য ব্যক্তি। এই যে ব্যক্তি তোমার বিশেষ্য পদ, এই বিশেষ্য পদকে গণ্যমান্য শব্দটা বিশেষিত করছে, সেই জন্য গণ্যমান্য শব্দটা হচ্ছে বিশেষণ। এখানে আমরা যদি ব্যাসবাক্য করি, তাহলে গণ্য এবং মান্যও হতে পারে, অথবা গণ্য ও মান্য। এটা হলো এই যে পদ, এই দুটোই কিন্তু বিশেষণ পদ। এরপর কি রয়েছে দেখো, ক্ষুদ্র বৃহৎ। একই রকমভাবে আমরা ব্যাসবাক্য করব ক্ষুদ্র ও বৃহৎ, দুটোই কিন্তু বিশেষণ পদ, এটা মাথায় রাখতে হবে। একই রকমভাবে দেখো কি রয়েছে, দীন দুঃখী। এর আমরা কি করব, ব্যাসবাক্য করব দীন ও দুঃখী। যাকে তুমি দরিদ্র বলছো, যে দরিদ্র মানুষ, সে যেমন দীন তেমন কিন্তু দুঃখী, দীন দুঃখী ব্যক্তি এরকম কিন্তু আমরা বলি, কিংবা দীন দুঃখী পরিবার। বোঝা গেল? এরপরে কি রয়েছে দেখো, এরপরে রয়েছে ঝলসা পোড়া। এর ব্যাসবাক্য যদি করি, তাহলে হবে হচ্ছে ঝলসা ও পোড়া। ধরো প্রখর রৌদ্রে, বিশেষ করে মধ্যাহ্নে, সূর্য যখন মাথার একেবারে উপরে থাকে, সেই রোদে যদি তোমার কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে থাকে, আর সে যদি ভীষণ ফর্সা হয়, তার রঙটা কিন্তু টকটকে লাল হয়ে যাবে, একটু ঝলসে যাওয়ার মতো হবে, কিংবা পুড়ে যাওয়ার মতো হবে। যখনই কোনো জিনিস পুড়ে তখন কি হয়, লালচে ভাব নেয়, সেই জন্য বলা হচ্ছে কিন্তু ঝলসা পোড়া।
এখানে ব্যাস বাক্য হবে ঝলসা ও পোড়া। এটা কিন্তু বিশেষণ পদ। এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। এরপরে কী রয়েছে কোমল শ্যামল। কোমল ও শ্যামল একই ক্ষেত্রে একই রকমভাবে কিন্তু প্রয়োগ হয়েছে। এই দুটো পদই কিন্তু বিশেষণ দ্বন্দ্বের উদাহরণ। এরপরে কী রয়েছে দেখো, এরপরে রয়েছে সর্বনাম পদ। সর্বনাম পদে দ্বন্দ্ব মানে নামের পরিবর্তে ধরো রাম, ঠিক আছে, রাম ভাত খায়, রাম স্কুলে যায়, রাম স্কুল থেকে বাড়ি ফিরলো। এই যে রাম ভাত খায়, রাম স্কুলে যায়, রাম স্কুল থেকে বাড়ি ফিরলো, বারবার রাম শব্দের বাক্যে প্রয়োগ করাতে কিন্তু শুনতে ভালো লাগছে না। রাম ভাত খায়, সে স্কুলে গেল, সে স্কুল থেকে বাড়ি ফিরলো। এই যে রাম শব্দটার পরিবর্তে রাম পদটার পরিবর্তে সে ব্যবহার করলাম, সেটা হচ্ছে সর্বনাম পদ। এই সর্বনাম পদেও কিন্তু দ্বন্দ্ব সমাস হয়। সেই দ্বন্দ্ব সমাসের উদাহরণগুলো এখানে দেখে নিতে হবে। কি হবে দেখো, এখানে কি রয়েছে, তুমি আমি, তুমিও আমি, এটা যেমন সর্বনাম পদের দ্বন্দ্ব, এটা কিন্তু মানে এই তুমিও আমি দিয়ে কিন্তু পদটা অন্যরকমভাবে গঠন হতে পারে, সেটা হতে পারে আমরা। এটা মাথায় রাখতে হবে। তারপরে যে সে, দুটোই কিন্তু তোমার সর্বনাম পদের উদাহরণ। এর ব্যাস বাক্য হবে যে ও সে। এরপর কি রয়েছে দেখো, যার তার। যার ও তার, এটা তোমরা বুঝতেই পারছো, যার তার বলতে সর্বনাম পদ বোঝানো হচ্ছে, সেই জন্য এটা সর্বনাম পদে দ্বন্দ্ব। এরপরে কি রয়েছে দেখো, যাকে তাকে। যাকেও তাকে একই রকমভাবে ইনি উনি, ইনি ও উনি, মানে কোনো ব্যক্তিকে বাংলা ভাষার ক্ষেত্রে বিশেষভাবে সম্মান প্রদর্শনের জন্য কিন্তু আমরা ইনি কিংবা উনি বলি, ঠিক আছে। এটা গেল সর্বনাম পদে দ্বন্দ্ব। এরপরে কি রয়েছে দেখো, এরপরে রয়েছে ক্রিয়াপদে দ্বন্দ্ব। ক্রিয়া বলতে কি, ক্রিয়াপদে কাজ করা বোঝায়, বিশেষে যাওয়া আসা করা থাকা ইত্যাদি কাজ করা বোঝায়, ঠিক আছে। এই যে কাজ করা বোঝায়, যে পদগুলোর দ্বারা কাজ করা বোঝায়, সেই পদগুলো কিন্তু তোমার দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে প্রয়োগ হতে পারে, সেটাই কিন্তু এখানে দেখতে হবে। দেখে নাও ক্রিয়াপদে দ্বন্দ্ব হিসেবে উদাহরণ কী রয়েছে, খেয়ে দে, খেয়ে ও দে, দুটোই ক্রিয়াপদ এবং দুটোতেই কিন্তু কাজ করা বোঝাচ্ছে, সেই জন্য এটা ক্রিয়াপদে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এরপরে কী রয়েছে দেখো, হেসে খেলে, হেসে ও খেলে। এই যে হাসা, মানুষ যে হাসে, এতেও তো তোমার কর্ম হয়, মানে কাজ করা হয়, কিংবা খেলাতে কি তোমার কাজ করা বোঝায় না, খেলাটাও তো এক ধরনের কাজ, কিংবা হাসাটাও তো এক ধরনের কাজ, সেই জন্য কিন্তু হেসে খেলে এগুলো ক্রিয়াপদে দ্বন্দ্ব। এরপরে কী রয়েছে দেখো, ভেঙে চুরে। একই রকমভাবে ভেঙে ও চুড়ে, এটা হচ্ছে ব্যাস বাক্য। আর ভেঙে চুরে এটা তোমার কাজ করা বোঝাচ্ছে, সেই জন্য এটা কিন্তু ক্রিয়াপদে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এরপর কী রয়েছে, দেখে শুনে, একই রকমভাবে ব্যাস বাক্য হবে দেখে ও শুনে। এটা কেন ক্রিয়াপদে দ্বন্দ্বের উদাহরণ তোমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছো। যদি এখন পর্যন্ত আমি যেটুকু আলোচনা করলাম, যদি সমস্যা থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশানে সমস্যাটা অবশ্যই আমাদের জানাও। এটা গেল ক্রিয়াপদে দ্বন্দ্ব। এরপর কী রয়েছে দেখো, এরপরে রয়েছে শব্দ দ্বৈত পদে দ্বন্দ্ব। শব্দ দ্বৈত ব্যাপারটা বুঝতে হবে, মানে এই যে অনেক ক্ষেত্রে আমরা প্রাত্যহিক জীবনে কোনো একটা শব্দ ব্যবহার করি, ওই শব্দটার কিন্তু দুইবার ব্যবহার হয়, মানে শব্দটার রূপ একটু চেঞ্জ হয়ে, ঠিক আছে, দুটো শব্দ আমরা ব্যবহারিক জীবনে প্রয়োগ করি, এটাকে কিন্তু শব্দ দ্বৈত বলা হচ্ছে। এই শব্দ দ্বৈত পদেও কিন্তু দ্বন্দ্ব সমাস হয়। তার উদাহরণগুলো দেখে নাও, যেগুলো পরীক্ষায় আসতে পারে। যেমন চাকর বাকর, চাকর ও বাকর। চাকর বাকর বলতে কিন্তু একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে, কিন্তু চাকরটাকে আমরা একটু চেঞ্জ করে নিয়ে বাকর বলি, সেই জন্য চাকর ও বাকর শব্দদ্বৈত পদে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। একইভাবে কি রয়েছে দেখো, জল টল। জল ও টল, মানে যাকে জল বলা হচ্ছে তাকে কিন্তু টল বলা হচ্ছে। তোমার বাক্যটা একটু অন্যরকমভাবে প্রয়োগ করা হয়েছে। আমরা অনেক সময় বলি না, মা জল টল দাও তো, বলি তো এরকমভাবে কথা, তাই না? সেটা কিন্তু তোমার শব্দদ্বৈত পদে দ্বন্দ্ব। এরকম যদি কোনো পদ আসে তাহলে কিন্তু নিঃশব্দে চোখ বুজে শব্দদ্বৈত পদে দ্বন্দ্ব সমাসের উদাহরণ তোমরা করে দিবা। এরপর কি রয়েছে দেখো, কাজ ও বাজ। একই রকমভাবে যেটা কাজ সেটাই বাজ, সেই জন্য একটা শব্দদ্বৈত পদে দ্বন্দ্বের উদাহরণ। এরপরে কি রয়েছে দেখো, এরপরে রয়েছে ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্ব। বিভিন্ন বইয়ে কিন্তু দ্বন্দ্ব সমাসকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। এটা একটু নতুন তোমার প্রেক্ষাপট কিংবা নতুন দৃষ্টিভঙ্গি, এই ব্যাপারটা কিন্তু একটু ভালোভাবে মুখস্থ করে নিও। ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্ব কাকে বলে এবং কোন কোন ক্ষেত্রে প্রয়োগ হয়, এর উদাহরণ খুব অল্প আছে,
পারলে উদাহরণগুলোও কিন্তু মুখস্থ করো। বুঝবে তো তোমরা অবশ্যই, বোঝার পাশাপাশি তোমরা চাইলে কিন্তু উদাহরণগুলো খাতায় লিখতে পারো কিংবা মুখস্থ করতে পারো, যেটা ভালো হয় সেটা তোমরা করো। ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্ব কাকে বলে সেটা একটু জেনে নাও প্রথমে। অনুরূপ বা সমজাতীয় ভাব প্রকাশের জন্য অনুচর, সহচর, প্রতিচর, বিকার, অনুকার প্রভৃতি অর্থ প্রকাশক শব্দের মিলনকে ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্ব সমাস বলা হয়। এটা মাথায় রাখতে হবে। এই যে অনুচর, সহচর, প্রতিচর, বিকার, অনুকার, এগুলো কোন কোন ক্ষেত্রে প্রয়োগ হয় এগুলো কিন্তু ধরে ধরে এবার দেখাবো। অনুচরের ক্ষেত্রেই দেখে নাও, অনুচর কিংবা সহচর কী রয়েছে দেখো আগে। হ্যাঁ, সহচর অর্থবোধক দ্বন্দ্ব কোনগুলো, উদাহরণগুলো দেখো তাহলে কিন্তু বুঝে যাবা। যেমন দেহ, মন। দেহ এবং মন, দেহের সহচর হচ্ছে মন, ঠিক আছে। সহচর মানে একই সঙ্গে যাচ্ছে এরকম একটা ব্যাপার প্রকাশ পাচ্ছে। তারপরে দেখো গোঁফদাড়ি, গোঁফ থাকলে কিন্তু দাড়ি থাকবে কিংবা দাড়ি থাকলে গোঁফ থাকবে, এরকম একটা অর্থ প্রকাশ করা হচ্ছে। এরকম যদি তোমার সমাসবদ্ধ পদ পরীক্ষাতে আসে তাহলে কিন্তু ব্যাসবাক্য করতে হবে গোঁফ ও দাড়ি, কিংবা দেহ মন যদি আসে তাহলে ব্যাসবাক্য করতে হবে দেহ ও মন। এরপরে কী রয়েছে দেখো, ঘর বাড়ি, ঘর থাকলে বাড়ি থাকবে কিংবা বাড়ি থাকলে ঘর অবশ্যই থাকবে। এই ব্যাপারটা বোঝানো হচ্ছে বলে এটা সহচর অর্থবোধক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এর ব্যাসবাক্য হবে ঘর ও বাড়ি। উদাহরণ খুব কম আছে এগুলো, এগুলো তোমরা মুখস্থ করতে পারো কিংবা খাতায় নোট ডাউন করে নিতে পারো। এরপর কী রয়েছে দেখো, অনুচর অর্থবোধক দ্বন্দ্ব। অনুচর অর্থবোধক দ্বন্দ্ব কী দেখো, চেয়ার ও টেবিল, যদি চেয়ার থাকে তাহলে কিন্তু টেবিল থাকবে, মানে চেয়ার ছাড়া টেবিলকে আমরা কল্পনা করতে পারি না। এটা হচ্ছে অনুচর। সহচর এবং অনুচর অনেকটা কাছাকাছি, কিন্তু উদাহরণগুলো যে আলাদা সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপর কী রয়েছে দেখো, কাপড় চোপড়। কাপড় ও চোপড় ওই সহচরের মতোই মনে হচ্ছে, কিন্তু একটু হলেও আলাদা। একই রকমভাবে তোমার কাপড় চোপড়ে ব্যাসবাক্য হবে কাপড় ও চোপড়। এরপরে কী রয়েছে দেখো, এই তোমার অনুচরে কিন্তু বেশি উদাহরণ নেই, বইয়ে যে কটা উদাহরণ ছিল এখানে দিয়েছি আমি। উদাহরণগুলো কিন্তু তোমরা চাইলে অনুচর এবং সহচরের ক্ষেত্রে অনেক সময় গুলিয়ে যায়, সেই জন্য চাইলে তোমরা খাতায় নোট ডাউন করে ভালোভাবে মুখস্থ করে নিতে পারো। এবার প্রতিচর অর্থবোধক দ্বন্দ্ব সমস্যার উদাহরণ দেখে নাও। আকাশ পাতাল। প্রতি বলতে তোমার বিরুদ্ধভাব বোঝাচ্ছে। আকাশের বিরুদ্ধ কি, পাতাল, এটাই তো আমরা বলি, সেই জন্য আকাশ পাতাল তোমার হচ্ছে প্রতিচর অর্থবোধক দ্বন্দ্বের উদাহরণ। এরপরে কি রয়েছে দেখো, এরপরে রয়েছে পাপ পুণ্য। পাপ যদি থাকে পুণ্য থাকবে, আর এটা কিন্তু প্রতি কিংবা বিরুদ্ধ ভাব বোঝাচ্ছে, সেই জন্য পাপ পুণ্য তোমার প্রতিচর অর্থবোধক দ্বন্দ্বের উদাহরণ। এরপরে কি রয়েছে দেখো, এরপরে রয়েছে গুরু শিষ্য। এটাও কিন্তু তোমার বিরুদ্ধ ভাব বোঝাচ্ছে কিংবা প্রতিভাবটা বোঝাচ্ছে। এটা কী হবে ব্যাসবাক্য, গুরু ও শিষ্য। এগুলো হচ্ছে প্রতিচর অর্থবোধক দ্বন্দ্ব। এরপরে কি রয়েছে দেখো, বিকার অর্থবোধক দ্বন্দ্ব। বিকার বলতে তোমার কোনো কিছু স্থানচ্যুতি ঘটে কিংবা কী বলবো, বিকার বলতে কিছু খারাপ হয়ে যাওয়া এরকম টাইপ বোঝাচ্ছে উদাহরণ। যেমন ঠাকুর, ঠুকুর। ঠাকুরকে কিন্তু আমরা ঠুকুর বলি না, ঠাকুর একটু তোমার একটু চেঞ্জ হয়ে গিয়ে ঠুকুর হয়ে যাচ্ছে। এই যে ঠুকুর হয়ে যাচ্ছে এটাই কিন্তু বিকার, সেই জন্য বলা হচ্ছে বিকার অর্থবোধক দ্বন্দ্ব। এরপরে কি রয়েছে দেখো, কাদা কাটা। কাদা কিন্তু কাদাই, কাদা কিন্তু কাটা নয়, ঠিক আছে। এই যে একটু অন্যরকম হয়ে যাচ্ছে, এটা কিন্তু বিকার, আর এর ব্যাসবাক্য হবে কাদা ও কাটা। এটা বিকার অর্থবোধক দ্বন্দ্বের উদাহরণ। এরপরে কি রয়েছে দেখো, গাল গল্প। একই রকমভাবে যেটা গল্প সেটাই গাল, গাল ও গল্প এটা বিকার অর্থবোধক দ্বন্দ্বের উদাহরণ। তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে সমস্যা হয়, মানে আপাতভাবে তুমি এখন শুনছো, বুঝতে পারছো, আমি জানি তুমি বুঝতে পারবা, আমি ভালোভাবে বোঝাচ্ছি, এতটাই ভালোভাবে বোঝাচ্ছি, যখন তুমি শুনছো বুঝতে পারবা। এবং এর রেশ কিছুদিন থাকবে, কিন্তু দীর্ঘস্থায়ী করার জন্য তোমরা চাইলে এগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে নিতে পারো। এরপরে কী রয়েছে দেখো, এরপরে রয়েছে অনুকার অর্থবোধক দ্বন্দ্ব। মানে এই যে ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্বের যে ভাগগুলো রয়েছে সেগুলোই কিন্তু আমরা আলোচনা করে চলেছি। অনুকার অর্থবোধক দ্বন্দ্বের উদাহরণ কী হবে দেখো, তেল ও টেল। একই রকমভাবে জল ও টল। একই রকমভাবে বাসন ও কোষণ। এগুলো হচ্ছে অনুকার। ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তোমরা বুঝতে পারছো, সেই জন্য কিন্তু আমি অত ডিটেলে ব্যাখ্যায় গেলাম না, সময় বেশি লেগে যাচ্ছে। এরপর কী রয়েছে দেখো, এরপর রয়েছে দ্বন্দ্ব সমাসের শ্রেণীবিভাগের কথা যদি বলি, অনেকে কিন্তু দ্বন্দ্ব সমাসকে 5 ভাগে ভাগ করে, সেগুলো এখানে সংক্ষেপে আলোচনা করে দেখিয়ে দিচ্ছি।
তোমরা চাইলে এই ভাগগুলো কিন্তু লিখে রাখতে পারো উদাহরণ সহ। সেই ভাগগুলো কি? প্রথম ভাগ হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। মিলনার্থক দ্বন্দ্ব কোন ক্ষেত্রে হয়? দুই ব্যক্তি বা বস্তুর মিলন যে সমস্যা বোঝানো হয়, যে দ্বন্দ্ব সমস্যা বোঝানো হয় তাকে মিলনার্থক দ্বন্দ্ব বলা হয়। উদাহরণ কী হবে দেখো, উদাহরণ হচ্ছে লক্ষ্মী ও নারায়ণ। লক্ষ্মী ছাড়া নারায়ণকে কিংবা নারায়ণ ছাড়া লক্ষ্মীকে কল্পনা করা যায় না, এবং দুজনেরই মিলন রয়েছে কিংবা মিল রয়েছে, সেই জন্য লক্ষ্মীনারায়ণ মিলনার্থক দ্বন্দ্বের উদাহরণ। এরপর কী রয়েছে দেখো, মাতা পিতা। একই রকমভাবে দুজনের মিল রয়েছে বলে মাতা ও পিতা মিলনার্থক দ্বন্দ্বের উদাহরণ। নেক্সট কী রয়েছে, অনুরূপভাবে দুধ ও ভাত। দুধ ও ভাত মানে দুধের সঙ্গে ভাতের মিলন ঘটে তো তোমার দুধ ভাত হচ্ছে, সেই জন্য দুধ ভাত মিলনার্থক দ্বন্দ্বের উদাহরণ। এটা হচ্ছে 1 নম্বর। হর গৌরী, একই রকমভাবে হরের সঙ্গে গৌরীর কিংবা গৌরীর সঙ্গে হরের মিলন ঘটছে, সেই জন্য এটা মিলনার্থক দ্বন্দ্বের উদাহরণ। এরপরে কী রয়েছে দেখো, এরপরে রয়েছে সমার্থক দ্বন্দ্ব। সমার্থক বলতে যে সমাসে সমসমান পদগুলি সমার্থকবাচক শব্দ হয়, মানে সম অর্থ প্রকাশ করে, এরকম দ্বন্দ্বের উদাহরণ নিয়ে আমরা আলোচনা করব। যেমন জামা কাপড়, জামাও যা কাপড়ও তাই। জামা ও কাপড় একই অর্থ প্রকাশ করছে, সেই জন্য সমার্থক দ্বন্দ্বের উদাহরণ। এক অনুরূপভাবে কাগজ ও পত্তর, যেটাকে পত্তর বলা হচ্ছে সেটাকে কিন্তু কাগজ বলা হচ্ছে, এবং দুটোই কিন্তু সমার্থকবাচক শব্দ, সেই জন্য কাগজপত্তর সমার্থক দ্বন্দ্বের উদাহরণ। এরপর রয়েছে গাছপালা। গাছকে আমরা পালা বলি, পালাকে গাছ বলি, সম অর্থে তোমার প্রয়োগ হয় গাছপালা, সেই জন্য সমার্থক দ্বন্দ্বের উদাহরণ। একই রকমভাবে টাকা পয়সা, এটাও কিন্তু সম অর্থে প্রয়োগ হয়, সেই জন্য টাকা পয়সা সমার্থক দ্বন্দ্বের উদাহরণ। এরপর কী রয়েছে দেখো, এরপরে রয়েছে বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্ব কি? যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলি বিপরীতধর্মী শব্দ হয় তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস বলে। তোমরা কিন্তু সংজ্ঞাগুলো মুখস্থ করে নিতে পারো। লালের বিপরীত নীল, সেই জন্য লাল নীল। এরপর কী রয়েছে দেখো, আলো অন্ধকার। আলোর বিপরীত কি? অন্ধকার, কিংবা অন্ধকারের বিপরীত আলো, সেই জন্য এটা বিপরীতার্থক দ্বন্দ্বের উদাহরণ। এরপরে কী রয়েছে দিন রাত। দিনের বিপরীত রাত, রাতের বিপরীত দিন, সেই জন্য এটা বিপরীতার্থক দ্বন্দ্বের উদাহরণ। একই রকমভাবে ছেলের বিপরীত কি? মেয়ে, সেই জন্য বিপরীতার্থক দ্বন্দ্বের উদাহরণ। একই রকমভাবে ভাই বোন বিপরীত, সেই জন্য ভাই বোন বিপরীতার্থক দ্বন্দ্বের উদাহরণ। এরপরে কী রয়েছে দেখো, আর বেশি নেই, আলোচনা প্রায় শেষ হয়ে এলো। এরপরে রয়েছে সমাহার দ্বন্দ্ব। দুই বা তার বেশি শব্দের সমষ্টি বা সমাহার বোঝায়, তাকে সমাহার দ্বন্দ্ব বলে। যেমন মাছ মাংস, মাছ ও মাংস, এটা সমাহার দ্বন্দ্বের উদাহরণ। এখানে তোমার দুইয়ের বেশি মানে দুটো পদ আছে, বলা হচ্ছে দুই বা তার বেশি পদের সমষ্টি কিংবা সমাহার বোঝায়। এখানে মাছ মাংসের সমষ্টি বোঝানো হচ্ছে, সেই জন্য এটা সমাহার দ্বন্দ্বের উদাহরণ। এরপরে কী রয়েছে দেখো, এরপরে রয়েছে নদী নালা। নদী নালার সমষ্টি বোঝানো হচ্ছে, কিংবা সমাহার যদি বলি সমাহার বোঝানো হচ্ছে, তো সেই জন্য সমাহার দ্বন্দ্বের উদাহরণ। মুড়ি মুড়কি, এটাও কিন্তু তোমার সমষ্টি ব্যাপারটা প্রকাশ পাচ্ছে, ব্যাস বাক্য হবে মুড়ি ও মুড়কি, সেই জন্য এটা সমাহার দ্বন্দ্বের উদাহরণ। এরপরে কি রয়েছে দেখো, হ্যাঁ, সমাহার দ্বন্দ্বের আরও কিছু উদাহরণ রয়েছে, সেগুলো দেখে নাও। আলু পোস্ত, আলু ও পোস্ত সমষ্টিভাব বোঝাচ্ছে, রাজা রানী, রাজা ও রানী সমষ্টি বোঝাচ্ছে, সেই জন্য সমাহার দ্বন্দ্বের উদাহরণ। এরপরে রয়েছে একশেষ দ্বন্দ্ব। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভাগ, এবং এই ভাগ থেকে কিন্তু বারবার প্রশ্ন এসে থাকে। একশেষ দ্বন্দ্বের উদাহরণ কি? আগে সংজ্ঞাটা দেখে নিই। যে দ্বন্দ্ব সমাসে পূর্ব পরপদের অর্থ প্রধান না হয়ে সম্পূর্ণ একটা নতুন পদ সৃষ্টি হয় তাকে একশেষ দ্বন্দ্ব বলে। একশেষ দ্বন্দ্ব কাকে বলে? এটা কিন্তু টেস্ট পেপার কিংবা রায় মার্টিনে তোমরা বারবার সলভ করেছো, সেই জন্য এটা কিন্তু মুখস্থ করতে হবে। এবার একশেষ দ্বন্দ্বের উদাহরণগুলো দেখে নিই। উদাহরণগুলো কী হবে দেখো, যেমন এখানে আমরা, সে ও আমি, আমরা, এটা হচ্ছে একশেষ দ্বন্দ্বের উদাহরণ। এই যে আমরা বললাম, এই আমরা প্রলয়োল্লাস কবিতায় বলো কিংবা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা বলো, এই সমরবদ্ধ পদটা কিন্তু এই কবিতাগুলোতে ব্যবহার হয়েছে, এটা মাথায় রাখতে হবে। এরপরে কি রয়েছে, তোমরা, তুমি ও সে, এটাও কিন্তু একশেষ দ্বন্দ্বের উদাহরণ, তোমরা। এরপরে কি রয়েছে, আমরা, আমরাকে কিন্তু অন্যরকমভাবে ব্যাসবাক্য করা যেতে পারে, তুমি আমি ও আমরা, আমরা, আচ্ছা তুমি আমিও আমরা, এটা ঠিকঠাক ব্যাসবাক্য হচ্ছে না, একটু মিস্টেক হয়ে গেছে, এটা তোমরা খাতায় নোট ডাউন করো না। আপনারা, আপনারা কী হবে দেখো, আপনি ও তিনি, আপনারা, এটা হচ্ছে একশেষ দ্বন্দ্বের উদাহরণ। আরও আছে, সে তুমি, সে আমি ও তুমি, হ্যাঁ এটা কিন্তু তোমার সঠিক
ব্যাস বাক্য সে, আমি ও তুমি, এটা হচ্ছে আমরা, কিন্তু তুমি, আমি ও আমরা এটা কিন্তু ঠিকঠাক ব্যাস বাক্য নয়, একটু মিস্টেক হয়ে গেছে। এটা কিন্তু তোমরা যারা খাতায় নোট ডাউন করছো তারা কিন্তু নোট ডাউন করো না। এরপরে কি রয়েছে, এগুলোই রয়েছে একশেষ দ্বন্দ্বের উদাহরণ। আমরা এবং তোমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে পরীক্ষাতে আসে একটু চমক তৈরি করার জন্য। সেই জন্য একশেষ দ্বন্দ্ব কাকে বলে এবং উদাহরণগুলো কিন্তু মুখস্থ করো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে, বাই, ভালো থাকো, দেখা হবে।